গল্পের নাম হৃদয় কোঠায় চাঁদের পূর্ণিমা। কলমে শার্লিন হাসান। সূচনা পর্ব। তোর বর আগেও একটা বিয়ে করছে আনায়া, অথচ তুই এতদিন নিজেকে কতটা লয়াল রাখলি। ছেলেদের ইগনোর করতি দেখ, সেজন্য তোর ভাগ্যেই বিবাহিত জামাই জুটল। আমি যে তোকে এটা বলেছি কাউকে বলিস না। মামাতো বোন আহিয়ার কাছ থেকে কথাটা শুনে কোন রিয়েক্ট করেনি আনায়া। তার বাবা তার ভালো চেয়ে হয়তো বা করেছে, আর বাবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আনায়া। লোকে যা বলার বলুক, তার এখন বিয়ে হয়ে গেছে, আর ঘণ্টাখানেক পর বিদায়ের সময় ও ঘনিয়ে আসবে। এই বিয়েটা মোটামুটি গোপনে হচ্ছে, বাইরের লোক তেমন কেউই জানে না। তবে বিয়ের খবরটা লিক হতে ও হয়তো বেশি লেট নেই। সাধারণ দিনের মতো সাদা পাঞ্জাবি পরেই বিয়েতে এসেছে নিবরাস। তার দলের লোক ছাড়া কেউই জানে না বিয়ে নিয়ে। ডান হাত দিয়ে বা হাত কোচলাচ্ছে আনায়া। তেমন ভাবেনি, তবুও কেমন যেন লাগলো। এমপি আগে বিয়ে করেছে, এটা তো লিক হওয়ার কথা ছিল। কেউ না জানলেও তার বাবা নিশ্চয়ই জানত। নিবরাসের বাবার সাথে গলায় গলায় ভাব। নেতা নিবরাসের সাথেও। আনায়ার বাবা জিয়াউর রহমান মেয়েকে নিবরাসের হাতে তুলে দিয়ে বলেন, তোমার প্রতি বিশ্বাস এবং ভরসা সবশেষে ভালোবাসা রয়েছে আমার। আল্লাহর পর আমার মেয়ের দ্বিতীয় ছায়াটা তুমি হইও। নিবরাস মাথা নাড়িয়ে বলে, জি, আমি চেষ্টা করব। অতপর আনায়াকে নিয়ে মির্জা ভিলার দিকে রওনা হয়। গাড়িতে কেউ কারোর দিকে ফিরিয়েও তাকায়নি। আনায়ার মাথায় নিবরাসের আগের বিয়ের কথাই ঘুরপাক খাচ্ছে। মির্জা বাড়িতে আসতে লোকের সমাগম দেখতে পেল আনায়া। না থাকারই বাকি আছে। এমপির বাড়ি বলে কথা, লোকজন একের পর এক। বিশাল বাড়িতে লোকের অভাব নেই, অথচ আনায়ার বাড়িতে তেমন মানুষই নেই। চাঁচুদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর আনায়ার একাই সময় কাটত। মা তো সে কবেই ছেড়ে চলে গেল নিজের সুখের খোঁজে। কয়েকজন মেয়ে আনায়াকে একটা রুমে নিয়ে যায়। বিশাল লিভিং রুম জুড়ে লোকের সমাগম। নতুন বউ ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মরিয়ম নওয়াজ। তার মেয়ে মাইশা নওয়াজ তার অন্যান্য কাজিনদের সাথে মিলে আনায়াকে নিয়ে ভেতরে যায়। সেখানে আনায়া চেঞ্জ করে আরেকটা শাড়ি পরিধান করে। যথাসময়ে নাস্তা আসে। বাকিদের সাথে বসে হালকা নাস্তা করে নেয় আনায়া। ফ্রেশ হয়ে দলের লোকেদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনায় বসেছে নিবরাস। তাদের বৈঠকঘরে এই আলোচনা, বিশেষ করে তার এলাকার উন্নয়ন নিয়ে। সেই সাথে বিপরীত দলের লিডার শামীম সর্দার উঠে পড়ে লেগেছে তার পেছনে। নেতার বিয়ে হলো, অথচ কোন জাঁকজমক কিছুই হলো না। না তেমন লোক আসলো, জানাজানি হলো। সাধারণ আর 5টা দিনের মতো আজকের দিনটাও নিবরাসের কাছে একই মনে হলো। নিজের জীবনের সাথে আরেকজন জড়ালো সেটা মনেই হয় না। 10টার দিকে তাদের কোম্পানির কিছু ফাইল দেখে সে। তাদের মির্জা কোম্পানিকে টেক্কা দিতে চায় জায়ান কোম্পানি। ব্যস্ত হাতে ফাইল দেখছে। তার পেছনে দিয়ে তার ভাগিনা মিসবাহ আসে। মামুকে ব্যস্ত দেখে বলে, মামু ডিনার করবা না? তুমি করে নেও বাকিদের সাথে, মামু একটু ব্যস্ত। মামু তুমি অনেক পচা, জানো কি তুমি? নিবরাস হাতের ফাইলটা রেখে তাকায় মিসবাহর দিকে। শান্ত কণ্ঠে বলে, কি করলাম সোনা? বৌমনির সাথে পরিচয়টা করিয়ে দিলে না আমায়? মামু চলো আমি তুমি বৌমনি একসাথে বসে গল্প করি। আহা, মামুর কি আবদার! দেখো মিসবাহ, আমি ব্যস্ত। তুমি পারলে গিয়ে তোমার বৌমনির সাথে গল্প করো, মামুর এসবে ইন্টারেস্ট নেই। আসবে না তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি। মনে মনে কথাগুলো বলে মিসবাহ স্থান ত্যাগ করে। কিছুটা সামনে এসে চিৎকার করে উঠে,
মিসবাহর চিৎকার শুনে নিবরাস তড়িঘড়ি উঠে যায় হাতের ফাইলটা রেখে। মিসবাহ নিচে পড়ে কান্না করছে। নিবরাস তাকে কোলে উঠিয়ে নেয়। গালে হাত রেখে বলে, কি হয়েছে সোনা? পড়ে গেলে কিভাবে? তুমি আমার সাথে আসলেই তো আর পড়তাম না আমি। আসেনি কেন? নিবরাস পড়েছে বিপাকে। ততক্ষণে মরিয়ম নওয়াজ সাথে মাইশা এসেছে তাদের কাছে। মিসবাহর কথা শুনে মরিয়ম নওয়াজ বলেন, কি এমন ক্ষতি হতো মিসবাহর সাথে আসলে? দেখলে তো বাচ্চাটা পড়ে ব্যথা পেয়েছে। সরি সোনা, মামু আসছি 5 মিনিটের মধ্যে। হ্যাঁ এসো, আমার ঘরটায়তেই আসো। 1 মিনিট লেট হলে আরই তোমার সাথে। একদম লেট হবে না সোনা। কথাটা বলে মিসবাহর কপালে চুমু খায় নিবরাস। উঠে ত্রস্ত পায়ে ফাঁকা রুমটায় যায়। ফাঁকা বললে ভুল হবে, বসার মতো সোফা টেবিল আলামরি আছে 2টা, যেখানে নিবরাস তার পার্সোনাল ফাইল রাখে। ফাইল দেখে নীরবে হাতের কাজ কোনোরকম শেষ করে হাঁটা ধরে মিসবাহর রুমের দিকে। রাত বাজে 10টা। বাকিরা ব্যস্ত, কেউ নিবরাসের রুম নিয়ে, কেউ রান্নাবান্না নিয়ে। এই মুহূর্তে অনেকে হয়তো জেনেছে তার বিয়ের কথাটা। ত্রস্ত পায়ে রুমে প্রবেশ করতে নিবরাসের আখি যুগল যায় খাটে বসে থাকা অষ্টদশী কন্যার দিকে। জামদানি শাড়িতে নিজেকে মুড়িয়ে রেখেছে। গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িটা ফর্সা দেহে ফুটে উঠেছে বেশ ভালোভাবে। মেয়েটাকে দেখে অল্পবয়সী মনে হচ্ছে। নিবরাস চোখ সরিয়ে নেয়। নিবরাস মিসবাহকে ডাক দেয়। মিসবাহ হাত দিয়ে ইশারা করে নিবরাসকে আসতে, বসতে। নিবরাস অস্বস্তি অনুভব করছে। আনায়া নিবরাসের দিকে তাকায়। কালো পাঞ্জাবি পরে আছে লোকটা। দেখতে ভালোই লাগছে। চেহারায় সবসময় গম্ভীর্যতা থাকলেও নেতা নেতা ভাবটা বেশ প্রখর। নিবরাস সোফায় বসে পড়ে আনায়াকে উদ্দেশ্য করে বলে, আপনি জিয়াউল আঙ্কেলের মেয়ে আনায়া, রাইট? আনায়া ভ্যাবাছ্যাকা খেয়ে যায়। এত ভাব কিসের লোকটা? সে তো তার শিকড়েই বেঁধে নিয়েছে নিজেকে। ভাব দেখিয়ে লাভ কি? সেই একদিন হলেও বউয়ের কাছেই আসতে হবে। নিবরাসকে মুহূর্তে বিরক্ত লাগলো আনায়ার কাছে। ইগো, অ্যাটিটিউড তারও পছন্দ, কিন্তু ওভার না। নিবরাস কি বলবে ভেবে পাচ্ছে না। সে জানে আনায়া জিয়াউর রহমানের মেয়ে, তাও জিজ্ঞেস করল। তখন মিসবাহ বলে উঠে, মামু বৌমনিকে নিয়ে খাবার খেতে আসো, নানু ডাকছে। কখন ডাকলো মিসবাহ? এখনই ডাকবে দেখো। তখন একজন মেয়ে সার্ভেন্ট এসে তাদেরকে খাবার খেতে যাওয়ার জন্য বলে। নিবরাস বুঝেছে এটা তো ডেইলি রুটিন। মিসবাহ ভালো করেই জানে। সার্ভেন্ট ডাক দিতে মিসবাহ ছুটে চলে। তখন নিবরাস আনায়াকে বলে, চলুন, ডিনার করবেন। নিজে হাঁটা ধরে। আনায়া তার পেছনে আসছে। টেবিলে সব সাজিয়ে রাখছেন মরিয়ম নওয়াজ। আনায়াকে দেখে তড়িঘড়ি তার কাছে গেলেন। চেয়ারে বসিয়ে দিয়ে নিজ হাতে খাবার বেড়ে দিলেন। তুমি খেতে পারবা তো মা, নাকি আমি খাইয়ে দেব? মরিয়ম নওয়াজের কথায় নিবরাস তাকায় আনায়ার দিকে। তার কাছে কেন জানি ওভার লাগছে সবকিছু। আনায়াকে এত প্রশ্রয় দেওয়ার কিছু হয়নি, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারল না নিবরাস। খেয়ে উঠে গেল সবার আগে। বাকিরা খাচ্ছে একের পর এক। মানুষ গিজগিজ করছে মির্জা ভিলাতে। যদিও একটু পর অনেকটা ভিড় কমে যাবে। ফুলসজ্জিত রুমের খাটের এক কোণে বসে আছে আনায়া। নিবরাস রুমে প্রবেশ করেছে সবে মাত্র। তবে কোন কথা না বলে বালিশ হাতে নেয়। পেছন
রাগ দেখিয়ে বলে, মামু কারোর সামনে আর বৌমনির কথা আমায় জিজ্ঞেস করবা না। করলে প্রবলেম কি মামু? ওটা প্রবলেম না প্রবলেম মামু, একই ব্যাপার মামু। বৌমনিকে বলে দিও আমার সাথে গল্প করার জন্য। সে বলে দিব, আর তুমি সবার সামনে এভাবে বলবা না। তুমি জানো না তোমার মামু লজ্জা পায়, আর তুমি সবসময় আমায় লজ্জায় ফেলো মিসবাহ। তাই বলে আমি কিছু জিজ্ঞেস করব না তোমায়। করবা তবে বৌমনি নিয়ে না। আনায়া ঘুম ভাঙতে তড়িঘড়ি উঠে ঘড়ির দিকে নজর যেতে দেখল 8:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে নেয়। তখন আবার নিবরাস রুমে প্রবেশ করে। আনায়াকে দেখে বলে, মিসবাহর সাথে গল্প করতে পারেন, বোরিং লাগবে না। আচ্ছা করব। হ্যাঁ চলুন নাস্তা করবেন, সবাই করে ফেলেছে। ইস, আমি লেট লতিফা, আপনি তো পারতেন আমায় একটু জাগিয়ে দিতে। তখন তো টেনে তুললাম, আপনার ঘুমের ডিস্টার্ব করে। এখন যদি তুলতে যাই, আপনি যদি ঘুমের ঘোরে আমায় চর মেরে দেন, আমার হাত ও তো চলে না, আর আমি চর মারব না। আর ধন্যবাদ আমাকে নামাজের জন্য জাগিয়ে তোলার জন্য। আপনি অনুমতি দিলে আমি প্রতিদিন আপনাকে নামাজের জন্য জাগিয়ে তুলব। আচ্ছা দিলাম অনুমতি। আচ্ছা চলুন নাস্তা করবেন। মাথা নাড়ায় আনায়া। নিবরাসের পেছনে হাঁটা ধরে। টেবিলের কাছে আসতে মরিয়ম নওয়াজ তাকে চেয়ারে বসিয়ে দিয়ে নাস্তা নিয়ে আসে। মিসবাহও এতক্ষণ ওয়েট করে ছিল আনায়ার সাথে নাস্তা করবে বলে। নিনরাস, মিসবাহ, মাইশা, আনায়া, সাথে নিবরাসের মেয়ে কাজিন শিফা, সাইফা, ছেলে কাজিন মাহি, মুনিম, তারা সবাই একসাথে নাস্তা করতে বসে। নাস্তা শেষে শিফা সাইফার সাথে কথা বলতে বলে আনায়া। সাথে মাহি, মুনিমও আছে। মরিয়ম নওয়াজ সাথে মাইশা রান্নাবান্নার দিকটা দেখছে। নিবরাস রেডি হয়ে নেয় পার্টি অফিসের জন্য বেরুবে। তখন মিসবাহ আনায়াকে নিয়ে নিবরাসের রুমে প্রবেশ করে। নিবরাসকে দেখে মিসবাহ বলে, চলে যাচ্ছ? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? প্রশ্ন করে আনায়া। তখন নিবরাস বলে, পার্টি অফিসে। ওহ, ফিরবেন কখন? মিটিং শেষ হলে 2-2.5 ঘন্টা পর। ওহ। নিবরাস মাথা নাড়ায়। কেটে গেছে 4 দিন। আজকে আনায়া নিবরাসের বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এতিমখানার বাচ্চাদের জন্য, সাথে তাদের ফ্যামিলি আর অল্প কিছু রিলেটিভদের নিয়ে। নিবরাস নিজে খাবার সার্ভ করছে বিভিন্ন টেবিলে। আনায়া রুমেই বসে আছে। তাকে ঘিরে আছে শিফা, সাইফা, আহিয়া, সাথে আছে মিসবাহ। মাইশা তার বরের সাথে কথা বলছে। রিলেটিভি অনেকে আনায়াকে দেখতে এসেছে। চুপচাপ বসে আছে আনায়া। বৌভাত অনুষ্ঠানে এসে আহিয়ার বলা কথাটা আবারও মনে পড়ল তার। কিন্তু এই মেয়ে তো পুরো সত্যি তাকে বলবে না। আচ্ছা, নিবরাসের কোন অতীত আছে? কি হতে পারে? আমার জানা মতে ও ভার্সিটি থেকেই রাজনীতিতে প্রবেশ করে। এই নিয়েও কত ঝড় ঝামেলা বাবার মুখে শুনেছে আনায়া। কখন নারী প্রসঙ্গে কিছুই কানে আসেনি। আনায়ার ভাবনার মাঝে আহিয়া বলে, আবার কি ভাবছিস আনায়া? না কিছু না।
যদি কখনো এটা সত্য হয়ে সামনে আসে, কখনো এরকম কিছু হবে না। সবচেয়ে বড় কথা, যা ঘটেনি তা সত্য হয়ে সামনে আসবে কিভাবে? আসবে, আসবে। সেদিন আপনি মাইক নিয়ে এলাকাবাসীকে বলিয়েন যে মুয়াম্মার নিবরাস মির্জা আগে একটা বিয়ে করছে এবং আমি তার দ্বিতীয় স্ত্রী, সেটা তদন্ত করে বের করে এনেছি। এখন আমাকে নোবেল এনে দিন আপনারা। আপনার সাথে কথা বলে পারা যাবে না। যান তো বাপের বাড়ি। চলে তো যাবেন কোথায়? স্বামীর সেবা করে যাবেন কয়দিন পর না পর দেখা হয়। বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, আলিঙ্গন করে 2-4টা চুমু দিয়ে বলবেন মিস করব তোমায়। তা না তাড়িয়ে দিচ্ছেন। আমি ব্যস্ত, কাউকে মিস করি না। এই জন্যই আগের বউ নিশ্চয়ই চলে গেছে। ফালতু কথা ছাড়বেন। সত্যিটা না জানা অবধি ছাড়ছি না। ওকে ফাইন। নেক্সট টাইম বিয়ের কথা উঠাবেন আর ঠাস ঠাস চুমু খাবেন। এখন আপনার চয়েস। আপনার মনে হয় আমি ভয় পাব? না না, ভয় পাবেন কেন? আমার মনে হয় আপনি খুশি। আপনি জানেন এই নেতার পেছনে কত মেয়ে লাইন মারতে চেয়েছে, সেখানে আপনার বরুণী। তাদের কথা কাটাকাটির মাঝে সাইফা এসে নক করে। নিনরাজ দরজা খুলে দিতে সাইফা বলে, আনায়া আপু কোথায়? তাকে যেতে বলেছে। হ্যাঁ যাবে, ব্যাগ গুছাচ্ছে। সাইফা মাথা নাড়িয়ে চলে আসে। আনায়া ব্যাগ নিয়ে বাইরের দিকে রওনা হয়। যাওয়ার সময় নিবরাসকে বলে, আচ্ছা আপনি আমাদের ভার্সিটিতে আসিয়েন সময় করে। আমি আগামীকাল থেকে নিয়মিত হব। আচ্ছা, যখন যাই জানাবো। আসি। হ্যাঁ যান। সুন্দরভাবে বলুন। আসুন ম্যাডাম। আনায়া বেরিয়ে আসে। নিচে আসতে সবাইকে দেখতে পায়। মিসবাহ বায়না ধরেছে যাওয়ার জন্য, কিন্তু নিবরাসকেও যেতে হবে। নিবরাস যাবে না। মিসবাহকে সান্ত্বনা দেওয়ার জন্য নিবরাস বলেছে যখন আনায়াকে নিয়ে আসার জন্য যাবে তখন মিসবাহকে নিয়ে যাবে। তাতে আর কিছু বলেনি মিসবাহ। নিবরাস বুঝেছে এখন আর বেশি দিন আনায়া সেখানে থাকতে পারবে না। একদিন না যেতে মিসবাহ জ্বালিয়ে মারবে যাওয়ার জন্য। একে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আনায়াদের বিদায় জানিয়ে চলে আসে নিবরাসরা সবাই। পরের দিন সকালে নিবরাস নামাজ আদায় করে রেডি হয়ে নেয়। আজকের দিনটা সে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাদের সাথে কাটাবে। তাদের সাথে গল্প করবে। রেডি হয়ে জিয়াউর রহমানের নাম্বারে কল করে। আনায়ার নাম্বার তার কাছে নেই। কল রিসিভ হতে নিনরাস সালাম দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে। আনায়ার সাথে কথা বলবে এটা জিয়াউর রহমানকে বলতে পারছে না নিবরাস। মনে মনে দোয়া করছে এই বুঝি তার শ্বশুর মশাই বলল নেও বাবা আনায়ার সাথে বলো। তখন জিয়াউর রহমান বলেন, কিছু বলবে বাবা? না না, তেমন কিছু না। আনায়ার সাথে কথা হয়েছে। আসলে ওর নাম্বারটা আমার কাছে নেই। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা নিজের খেয়াল রেখো। আপনিও। কল কেটে দেয় নিবরাস। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে আনায়ার নাম্বার আসে। নিবরাস কল দেয় আনায়াকে। কয়েকবার রিং হতে রিসিভ করে সালাম দেয় আনায়া। ভয়েস শুনে বুঝতে পারে এটা নিবরাস। নামাজ পড়েছিলেন আজকে? এখন বলে কি হবে? সকালে জাগিয়ে দিলেন না কেন? আমি কিভাবে জাগাবো?
নিবরাস আনায়ার সেফটির জন্য। সকাল 10টায় তারা আসে বৃদ্ধাশ্রমে। আসার পথে সবার জন্য ফুল নিয়ে আসে। সবাইকে নিয়ে একটা খোলামেলা রুমে বসে নিবরাস সবার হাতে দুটো করে গোলাপ দেয়। এর আগেও কয়েকবার এসেছিল নিনরাস, তবে তেমন গল্প করা হয়নি তার। সবার সাথে সুখ দুঃখের গল্প করছে। সবার সন্তানদের নিয়ে অভিমান অভিযোগ শুনছে। কেউ কেউ সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে পড়াশোনা করালো বড় নামিদামি কলেজ ভার্সিটিতে। ভালো পজিশনে জব হলো। বিয়ে করলো, বৃদ্ধ বাবা মা সেবা করার ভয় বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। কারোর বা সন্তান খোঁজই নেয়নি। আদৌ বাবা বেঁচে আছে তো? অথচ সন্তান, বাবা মা। তারিশা মির্জা বাড়িতে এসেছে। এবার এইচএসসি দিয়েছে। এই গতকালকে তার এক্সাম শেষ হয়েছে। ভালো গাইডলাইনের জন্য এক্সামের 2 মাস আগে হোস্টেলে উঠে তারিশা মির্জা বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে সে। মরিয়ম নওয়াজ ও তাকে অনেক আদর যত্ন করেন। দুপুরে বাড়িতে এসেই মামানি বলে ডাকছে তারিশা। মরিয়ম নওয়াজ তড়িঘড়ি আসেন। তারিশা তাকে জড়িয়ে ধরে। এক্সাম কেমন হলো মা? ভালোই হয়েছে মামনি। নিবরাস ভাইয়া কোথায়? সে তো আজকে বৃদ্ধাশ্রমে গিয়েছে। আসবে কখন? চলে আসবে একটু পরই। মিসবাহ কোথায়? স্কুলে। নিবরাস হয়তো ওকে নিয়েই আসবে। আচ্ছা, আমি মিসবাহকে আনতে গেলাম। আরে না, দরকার নেই, তুমি বরং রেস্ট নেও। নিবরাস নিয়ে আসবে। তুমিও না মামনি। কতদিন হলো মিসবাহকে দেখি না আমি। গেলাম তো, ড্রাইভারকে নিয়েই যাব। আচ্ছা যাও। তারিশা মাথা নাড়িয়ে বেরিয়ে আসে। ড্রাইভারকে বলে গাড়ি বের করতে। তারিশা গাড়িতে বসতে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভার তারা মিসবাহর স্কুলের দিকে যাত্রা শুরু করে। আঙ্কেল, বাড়িতে কেউ এসেছিল নাকি? নানার মৃত্যুবার্ষিকী তো সামনে, এখন কোন আয়োজন হলো নাকি? তারিশার কথায় ড্রাইভার মোতাহের বলে। সে কি মামনি, তুমি জানো না এমপি স্যার যে বিয়ে করল? না, আমি তো শুনিনি। কবে করল বিয়ে? আর কয়েকদিন আগে। গতকালকে বৌভাত অনুষ্ঠান গেল। আমার তো এক্সাম ছিল। ওইরকম আয়োজন হয়নি। আর এমপি স্যার তো এসবে আগ্রহী না। একবারে সাধারণভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে। বউকে দেখেছেন আঙ্কেল? হ্যাঁ, দেখেছিলাম। মাশাল্লাহ, এমপি স্যারের জন্যই মেয়েটা আমার থেকে বেশি সুন্দর আঙ্কেল। তারিশার কথায় মোতাহের হোসেনের কথা আটকে যায়। কাউকে বেশি সুন্দর কম সুন্দর বলাটা ঠিক হবে না। যে যার মতো সুন্দর। কিন্তু মেয়েটা তো তুলনা দিয়ে ফেলল তার সাথে। কি হলো আঙ্কেল? সে তার মতো সুন্দর আর তুমি তোমার মতো সুন্দর মা। মনে রাখবে, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। কখনো কারোর সৌন্দর্যের সাথে নিজের তুলনা করে মন খারাপ করবে না। আর না নিজের সৌন্দর্যের সাথে অন্য কারোর তুলনা করে কাউকে অপমান করবে। সেটা বুঝাইনি আমি। বুঝেছি আমি। মিসবাহর স্কুলে গিয়ে পৌঁছানো 5 মিনিটের মাঝে নিবরাস আসে। নিজেদের গাড়ি দেখে চিনতে ভুল হয়নি তার। এরই মাঝে মিসবাহর স্কুল ছুটি হতে মিসবাহ চলে আসে। তারিশা গাড়ি থেকে বেরিয়ে মিসবাহর কাছে যায়। নিবরাসকে দেখে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। এক্সাম তো গতকালকে শেষ হলো। আই হোপ ভালো রেজাল্ট আসবে। ইনশাআল্লাহ ভাইয়া। মিসবাহ আন্টির সাথে যাবা নাকি মামুর সাথে? তোমার সাথে মামু। না থাক, আন্টির সাথে যাও। কষ্ট করে এসেছে। কিন্তু আমি বলেছি না মিসবাহ। হ্যাঁ, যাচ্ছি। তারিশা, মিসবাহ তারা আগে চলে যায়। পেছনে দিয়ে নিবরাস আসে। ভার্সিটি থেকে এসে সোজা হাত পা ছিটিয়ে শুয়ে থাকে আনায়া। বাড়িতে তেমন কেউই নেই। সে আর তার বাবাই থাকে।
কাজের বুয়া এসে নাস্তা বানিয়ে দেয় সকালে, রান্না করে, টুকটাক কাজ সেরে চলে যায়। আনায়া ও দেখাশোনা করে সবটা, তবুও মাঝে মাঝে অলসতা কাজ করে, সাথে এক ঝাঁক অভিযোগ, কিন্তু এই অভিযোগ করার সুযোগ হয়ে ওঠেনি। অভিমান করার মতো পরিস্থিতি হতে দেয়নি তার বাবা। এই জন্যই বলে বাবারা বাবাই হয়। মায়ের অভাবটা পূরণ না হলেও আনায়া নিজেকে ভালো রাখা ট্রাই করছে। অপর পাশে চিরপরিচিত কণ্ঠ শামীম সরদারের। নেতা সাহেব, এলাকার উন্নয়ন নিয়ে খুব বেশি চিন্তা, তাই না? থাকবেই তো চিন্তা, আমার এলাকা এত সুনাম থাকবে না? বেশি না, কয়েকটা বাচ্চা গুম করে তোকে জব্দ করতে পারলেই হলো। আমাকে জব্দ করে কি হবে? পথ থেকে সরিয়ে দেব, নতুন করে এমপি নির্বাচন করব, আর প্রার্থীতে আমি দাঁড়াবো। শামীম সরদার রাজত্ব করবে। তুই জানিস, তুই আসার পর আমার সব শূন্যের চৌকোঠায় দাঁড়িয়েছে। হাসে নিবরাস, জবাব দেয় না। নিবরাসকে চুপ থাকতে দেখে শামীম বলে, তোর একমাত্র জানপাখি, প্রাণপাখি, একমাত্র বউ আনায়া, তাকে জব্দ করলেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। তারপর আর কাকে কাকে জব্দ করবি? তোর পরিবারকে। আর কাকে? মজা নিচ্ছিস? তোর মনে হয় আমি তোর সাথে মজা নিচ্ছি?
বায়, তোর মজা আর সিরিয়াস কথা বুঝার মতো সময় আমার নেই। নিবরাস কল কেটে দেয়। শামীম রাগে ফুঁসতে থাকে। তার দলের লোকদের আদেশ দেয় আনায়ার সব ডিটেইলস বের করে আনতে। সে নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জায়ানের বাড়ির উদ্দেশ্য। রাতে নামাজ আদায় করে ডিনার শেষে বৈঠক ঘরে যায় নিবরাস। সেখানে তার যত ফাইল পেপারস আছে তা দেখছে। আনায়াকে কি নিজের কাছে নিয়ে আসবে? তার লোক তো আছেই আনায়াকে প্রোটেক্ট করার জন্য। তবুও নিশ্চিন্ত হতে পারছে না নিবরাস। আহিয়া যে আনায়ার কাজিন সেটাও আজকে খবর নিয়ে জেনেছে। সে নিশ্চিত বিয়েশাদির খবর আহিয়াই আনায়ার কানে ঢুকিয়েছে। কিন্তু তাতে নিবরাসের কিছু যায় আসে না। চলার পথে কত বাধা আসবে আনায়া বুঝলেই হলো। মেয়েটা লাফায় বেশি, তাকেই বুঝো দিতে হবে। মা হারানো মেয়ে চঞ্চল রয়ে গেল অবশ্য অষ্টম আশ্চর্যের বিষয়। কিন্তু ও তো ওর মাকে ভালোই বাসে না, আবার কষ্ট। এমন দয়ামায়াহীন মেয়ে তার কপালে জুটলে ভালোবাসা জুটবে কিনা সন্দেহ পোষণ করছে নিবরাস। রাত 1টার দিকে কাগজপত্র রেখে রুমে এসে শুয়ে পড়ে নিবরাস। জিয়াউর রহমানের সাথে কথা বলে বাকি বিষয়ে সিদ্ধান্ত নিবে সে। জায়ানের সাথে কথাবার্তা শেষ হতেই সিতারা আহমেদ সাথে জায়ানের মা নিরূপা ইসলাম ডিনারের ব্যবস্থা করেন শামীম সর্দারের জন্য। ডিনার করে বেরিয়ে পড়ে শামীম সর্দার। সে তার বাংলোতে যাবে এখন। তার দলের কয়টা আছে তাদের সাথে সারা রাত ধরে দ পান করবে। নিবরাস আনায়াকে কল দিয়ে জানায় সে আজকে ভার্সিটিতে যাবে। আনায়াকে মির্জা ভিলাতে নিয়ে আসবে। এখান থেকে যা পড়াশোনা করার করবে। কোন রকমের রিস্ক নিবরাস নিতে চায় না। আনায়া কিছু বলেনি। সকাল সকাল রেডি হয়ে নাস্তা করে নেয়। জিয়াউর রহমানকে বলে দিয়েছে তাকে নিবরাস নিতে আসবে। যদিও আগে নিবরাস কথা বলে নিয়েছে জিয়াউর রহমানের সাথে। বাবা মেয়ে একসাথে বের হয়। আনায়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে জিয়াউর রহমান তার অফিসের উদ্দেশ্য রওনা হয়। আনায়া অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, আহিয়া তার থেকে সিনিয়র। সে মাস্টার্স করছে, তবে এক ভার্সিটিতে না, দুজন ভিন্ন ভার্সিটিতে। আহিয়ার সাথে আনায়ার অত গলায় ভাব নেই। এই দেখা হলে যা কথা হয়। মূলত তার মা চলে যাওয়ার পর মামুদের সাথে সম্পর্ক ফ্যাকাশে হয়ে যায়। এখন হয়তো তার মায়ের দ্বিতীয় সংসারে আসা যাওয়া হয় তার মামুর পরিবারের। আনাও যায় না মামুর বাড়িতে। তার বিয়েতে শুধু আহিয়া এসেছে, আর কেউই আসেনি। ভার্সিটিতে আসতে আজকে তার বান্ধবীকে পেল না আনায়া। মারিয়া আজকে আসেনি। মন মরা হয়ে ক্লাসগুলো শেষ করে নেয়। নিবরাস মেসেজ দিয়ে রেখেছে সে আসছে 20 মিনিট পরেই। আনায়া কিছুটা দূরে বড় মেহগনি গাছটার নিচে শান দিয়ে বাধাই করা গোলাকৃতি স্থান। সেখানে বসে পড়ে ফোনের দিকে ধ্যান দেয়। বেশি একটা লোকের সমাগম নেই এই দিকটায়। নিবরাসের লাস্ট মেসেজ পেতে উঠে দাঁড়ায় আনায়া। এই নিবরাস আসবে। দূর থেকে এক জোড়া চোখ আনায়ার উপর দৃষ্টি ফেলছে। কানে ব্লুটুথ গুজে রাখা। কলের অপর পাশের ব্যক্তিকে বলছে, আসছে নাকি জনগণের নেতা? হ্যাঁ, কাছাকাছি। তার বউ আরেকজনে আলিঙ্গন করল বলে, তাড়াতাড়ি এসে দেখো। ওয়েট করো, এই ছাদে আসছি। নিবরাসের হাঁটার সাথে সাথে গতি মিলিয়ে লোকটা পাশের বিল্ডিংয়ে চলে যায়। দ্রুত পায়ে ছাদের কাছে যায়, যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নিবরাসের আগে একটা ছেলে আনায়াকে হুট করে জড়িয়ে ধরেছে। ছেলেটার এমন কাজে আনায়া ভোবাছ্যাকা খেয়ে যায়। নিজের রাগকে সামলাতে না পেরে কষে দুটো থাপ্পড় মেরে দেয় ছেলেটার গালে। নিবরাস আনায়ার কাছাকাছি এসে থমকে দাঁড়ায়। সাহস তো কম না, বলা নেই কওয়া নেই, হুট হাট জড়িয়ে ধরলি। তখন নিবরাস এসে ছেলেটাকে প্রশ্ন করে, কে পাঠিয়েছে তোকে এখানে? ছেলেটা কথা বলছে না।
আনায়া নিবরাসের পাশাপাশি দাঁড়িয়ে বলে, একে জেলে দিবেন, না হলে আপনাকে আমি জেলে ঢুকিয়ে দেব। সাহস কত একটা মেয়েকে হুটহাট জড়িয়ে ধরা। আনায়া, তুমি এসব কি বলছো? আমাকে ভুলে গেলে তুমি? আমি রাজ, তোমার বয়ফ্রেন্ড। আর এই ছেলেটাকে? আনায়া থাপ্পড় খাওয়ার পর ছেলেটা এই কথা বলে? আনায়া অবাক চোখে তাকায়। নিবরাস আনায়ার দিকে তাকায়। এসব কি আনায়া? আনায়া বেশ চটে যায়। কপাট রাগ দেখিয়ে বলে, আমার কোন বফ নেই। আর একে তো আমি কোনোদিন দেখিনি। কোথা থেকে এসে কি বলছে? তখন রাজ হেসে বলে, সেদিন বেড শেয়ার করলা, এখন খাওয়া শেষ ভুলেও গেলা। বাহ আনায়া বাহ। আনায়ার রাগে গা জ্বলছে। নিবরাসের দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, আপনি দাঁড়িয়ে দেখছেনটা কি? এই ছেলে আমার নামে অপবাদ দিচ্ছে। তখন রাজ বলে, আনায়া, একে বলে কি লাভ? তুমি ভাবছো এই নেতাকে দেখলে আমি ভয় পাব? আর একটা কথা বললে তোর দাঁত সব কয়টা আমি ফেলে দেব। জন্মের ঠিক আছে তোর? বাসায় মা বোন নেই তোর? কার কথায় নাটক সাজাতে এসেছিস? আশ্চর্য, কার কথা আসবো মানে? তুমি না আমার গফ? তখন নিবরাস চিৎকার করে উঠে, চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না কেউ। আনায়া, আপনি গাড়িতে গিয়ে বসুন। নিবরাসের কথায় আনায়া স্বস্তি পেল না। চেঁচিয়ে বলে, যান, আপনি গিয়ে গাড়িতে বসুন। ওর সাহস কত আমায় এসব অপবাদ দিচ্ছে? কি প্রমাণ আছে ওর কাছে? ওর মুখ না ভাঙা অবধি আমার শান্তি হবে না। আর আপনি কি নিয়ে আসেন? কই, আপনার সাথে পুলিশ নেই কেন? এক্ষুনি থানায় কল করুন। একে। তার আগে নিবরাস আনায়ার হাত টেনে নিয়ে আসে। আনায়া নিবরাসের যাওয়া দেখে রাজ হাসে। কাজ হয়ে গেছে। অপর পাশের মেয়েটি বলে, এবার নিজ গন্তব্যে চলে যাও। নিবরাস আনায়াকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। নিবরাসের এমন ভাব ভঙ্গি আনায়ার বিরক্ত লাগছে। লোকটাকে এভাবে ছেড়ে দিবে? গাড়িতে বসতে বসতে নিবরাস মেসেজ সেন্ড করে দেয় তার লোকেদের। 2 ঘন্টার মধ্যে সে গোডাউনে আসবে। আনায়া কথা বলছে না। নিবরাস চুপচাপ গাড়ি চালাচ্ছে। দুজনের মাঝে পূর্ণ নীরবতা বিরাজ করছে। তখন নিবরাস বলে, ওইসব আর মাথায় রাখবেন না। সব ওদের প্ল্যানিং করে করা। আপনি পাঠিয়েছেন লোকটাকে? আপনার এটা মনে হয় আমি তো পাগল হয়েছি? আমি থাকতে নিজের বউকে জড়িয়ে ধরার জন্য লোক পাঠাবো? তো এখন কিছু বললেন না? পাবলিক প্লেস। চিন্তা করবেন না, লোকটা আমার গোডাউনে পৌঁছে গেছে অলরেডি। এই আপনি গুন্ডা? আনায়ার প্রশ্নে নিবরাস ভ্যাবাছ্যাকা খেয়ে যায়। কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, আমাকে গুন্ডা মনে হয় আপনার? তা নয় তো কি? গুন্ডাদেরই তো গোডাউন থাকে। নেতা যদি হয় গুন্ডা, তাহলে জনগণের কি হবে? এই শুনুন, আজকাল সুষ্ঠু রাজনীতি করতে গেলে 1 মাস পরে নিজেকেই বলি হতে হবে। এরকম 2-1টা দল আড়ালে রাখা লাগে, না হলে টিকে থাকা দেয়। দেখতে নেতা, আসলে সে গুন্ডা। এমন লোকের সাথে বাবা আমায় বিয়ে দিল, তার উপর আগে একটা বিয়ে করছে। আনায়ার কথা নিবরাস ব্রেক কষে। আনায়া তাকায়। নিবরাস চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। আনায়া দৃষ্টি সরিয়ে নিবরাসের হাতের দিকে তাকায়। এই বুঝি দাবাং মার্কা হাত দিয়ে তাকে চড়টা দিল ও? কোন রেসপন্স আসেনি? আনায়া নিবরাসকে বলে, গাড়ি স্টার্ট দিন না। আপনার মুখটা দয়া করে বন্ধ রাখবেন। আসলেই আপনি গুন্ডা? আচ্ছা, আপনি চাঁদাবাজি করেন? হ্যাঁ, করি তো। আপনার বাবার থেকেই জোর করে টাকা নিয়ে চাঁদাবাজি করি আমি। এবার শান্তি হয়েছে। এমন করেন কেন? আচ্ছা, আপনি এত চুপচাপ থাকেন কেন? নিবরাস উত্তর দেয় না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়।
আনায়াও আর প্রশ্ন করে না। তার মনে হচ্ছে এসব জিজ্ঞেস করা উচিত হয়নি তার। আর জিজ্ঞেস করলেই কি? সে তো রাজনীতি নিয়ে তেমন কিছু জানে না। জামাইয়ের সম্পর্কে সব জানার অধিকার তো তার আছে। কি একটা মেয়ে বিয়ে করলাম, নিজের বরকে দিকে। আনায়া গাড়ি থেকে নামতে দেখল পেছনে আরো দুটো গাড়ি ছিল, সেগুলোও নিব্রাসের গাড়ির পেছনে যাচ্ছে। আনায়া সেসবে পাত্তা দেয় না। ভেতরে যেতে মরিয়ম নওয়াজ তার কাছে আসে। আনায়া তাকে সালাম দেয়। তার পেছনে দিয়ে মিসবাহ দৌড়ে আসে, স্কুল ইউনিফর্ম পরা। আনায়াকে দেখে তাকে জড়িয়ে ধরে। তখন মরিয়ম নওয়াজ বলেন, নিব্রাস আসেনি, এসেছে একটা দরকারে বাইরে গেছে। তখন তারিশা মাইশা আসে। মাইশাকে সালাম দেয় আনায়া। তারিশাকে দেখেও ভালো মন্দ খোঁজ খবর নিয়ে পরিচিত হয় আনায়া। মরিয়ম নওয়াজ তাকে ফ্রেও হতে রুমে পাঠায়। আনায়ার পেছনে দিয়ে তারিশা যায় নিব্রাসের রুমে। তারিশাকে দেখে বসতে বলে আনায়া। ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুম ঢুকে যায় আনায়া। তারিশা খাটের উপর বসে রুমটায় চোখ বুলায়। সব এখন আনায়ার হয়ে গেল। বেশিক্ষণ বসেনি তারিশা, চলে আসে রুম থেকে। রাজকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। নিব্রাস সাথে তার কয়েকজন লোক যায় গোডাউনে। রাজকে দেখে হাসে নিব্রাস। হাতের পিস্তলটার দিকে একবার তাকায়। পরক্ষণে রাজের মাথা বরাবর পিস্তলটা ধরে বলে, আমি আসলে অতি সাধারণভাবে নিজেকে তুলে ধরতে পছন্দ করি। তবে কি জানিস, এই রাজনীতির মঞ্চে এসে কেউই সৎভাবে চলতে পারে না। এরকম দু একটা গ্যাং রাখা লাগে, যাদের সম্পর্কে কেউ জানে না। না হলে শত্রুর জন্য 1 মাস না যেতে রাজনীতির মঞ্চ থেকে ঠাস করে নিচে পড়ে যেতে হয়। আচ্ছা তুই বল, এত কষ্ট করে এমপি পদে নির্বাচিত হয়ে কেউ রাজনীতির রংমহলের মঞ্চ থেকে ঠাস করে নিচে পড়ে যেতে চায়? তাও কয়টা গ্যাং না রাখার জন্য? একদম না। তোর এত সাহস, নেতার বউকে স্পর্শ করেছিস। নিব্রাসের কঠিন গলায় বলা কথাগুলো রাজকে কাঁপিয়ে তুলে। ভার্সিটিতে তখন তেমন কোন রিয়েক্ট করেনি নিব্রাস। এমন ভাব করেছে যেন কিছুই হয়নি, সাধারণ কিছু ঘটেছে। নিব্রাস হুঙ্কার ছেড়ে বলে, কে পাঠিয়েছে তোকে? ম্যাম। কোন ম্যাম? আছে তাকে আমি চিনি না। না চিনে চলে আসলি নাটক সাজাতে টাকার জন্য? গুড। তা এখন তোকে কি করা যায়? হাত দুটো ভেঙে আজীবনের জন্য পঙ্গ, নাকি মাথাটা গলা থেকে আলাদা করে দেওয়া যায়? যা খুশি কর নেতা, আপনার সব সত্য একদিন সামনে আসবে। হাসে নিব্রাস। ভয়ঙ্কর রকমের ধ্বনি তুলছে তার এই হাসি। বাকিরা তাকিয়ে আছে নিব্রাসের দিকে। আজকে নিব্রাস সাদা পাঞ্জাবি পরে আসেনি, কালো শার্ট পরে এসেছে। আর বাক্যব্যয় সময় ব্যয় না করেই পিস্তল থেকে দুটো বুলেট রাজের নামে দান করে দেয়। রক্ত কিছু ছিটকে নিব্রাসের শার্টে আসে, সেটা সে টিস্যু দিয়ে মুছে নেয়। আসলে কি জানো, সাদা মানে শুভ্র আর পবিত্র। সেজন্য সাদা পাঞ্জাবি পরে আমি খুন করে শুভ্র রংটা নষ্ট করতে চাই না। কালো মানে কুৎসিত, যেটা খুন করার সময় পরে থাকার জন্য উত্তম একটা রং, যেটায় রক্তের দাগ লাগলে কেউ বুঝবে না। কিন্তু সাদা রংটায় রক্তের দাগ লাগলে সবাই বুঝে যাবে শুভ্র। নিব্রাস খুব নি। গোডাউনটা পুড়িয়ে দিয়ে চলে আসো, তবে খেয়াল রাখবে যাতে সব পুড়ে ছাই হয়ে যায়। নিব্রাসের কথা অনুযায়ী কিছু লোক কাজে লেগে পড়ে। রোহিত নিব্রাসের পেছনে আসে। স্যার, আপনার কি মনে হয় ওই মেয়েটাকে? আহিয়া। কিন্তু
আমায় রাজনীতির মঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে চায় এই আহিয়া। হয়তো শামীম সর্দারের সাথে হাত আছে ওর। পুরনো ক্ষোভ না নেওয়া অবধি এই মেয়ে ক্ষান্ত হবে না। ওটাতে তো আপনার ভুল নেই, ওর বোনের দোষ। আপনার কি? মেয়েটার মাথা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, সেজন্য সাদরে মৃত্যু গ্রহণ করতে চাইছে। কলিজাটা ভীষণ বড় ওর। আচ্ছা, এখনকার যুগে বেড শেয়ার বফ এসব থাকা সিম্পল ব্যাপার, বাট নিবরাস বিশ্বাস করল না কেন? কোন রিয়েক্ট করল না কেন? এই নিবরাস চাচ্ছে কি? পায়চারি করতে করতে কথাটা বলে আহিয়া। শামীম সর্দার এসেছে কিছুক্ষণ আগে। তাদের মাঝের একজন বলে, এই নিবরাস ঠান্ডা মাথায় যা করার করে। ওর সাথে কেউ পারবে না। কথাটা শেষ হতে শামীম ছেলেটাকে ঠাস করে চর বসিয়ে দেয় গালে। কয়েকটা কুৎসিত গালি দিয়ে বলে, আমাদের লোক হয়ে নিবরাসের গুণগান গাইছিস? ওই নিবরাস সিংহের বাচ্চার মতো চলাফেরা করে, অথচ ওর জায়গায় আমার থাকার কথা ছিল। তখন আহিয়া বলে, নিবরাস যেমন আনায়াটাও তেমনি। এই নিবরাসের পরিবারকে আমি শেষ করে দিব। বোনের মৃত্যুর জন্য? প্রশ্ন করে শামীম সর্দার। আহিয়া কিঞ্চিত হেসে বলে, সেটা আসল ফ্যাক্ট না। এই নীরব মির্জার জন্য একসময় আমাদের সব নিলামে উঠেছিল। পথের ভিখারি হয়ে গিয়েছিলাম। বাপ করলো যায়, ছেলে কম কি করলো? আমার বোন তো ওকে ভালোবাসতো। ও একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? বিরক্ত হয় শামীম সর্দার। এসব প্রেম ভালোবাসা তার কাছে বিরক্ত লাগে। ভার্সিটি থাকাকালীন বেশিরভাগ মেয়েরা নিবরাস করত। সেটাও শামীম সর্দারের বিরক্ত লাগত। আহিয়া বিরক্ত হয়ে বেরিয়ে আসে। আপাতত কোন প্ল্যানিং নেই তার মাথায়। কিন্তু নিবরাসের সংসার না ভাঙা অবধি তার শান্তি হবে না। বিকেলের দিকে বাড়িতে ফিরে নিবরাস নিজের হাতের দিকে তাকায়। এই হাত দিয়েই তো খুব করল সে। রুমে প্রবেশ করতে দেখল আনায়া বসে ফোন স্ক্রোল করছে। নিবরাস সেসবে পাত্তা না দিয়ে শাওয়ারে ঢুকে যায়। আনায়া অপেক্ষায় আছে কখন নিবরাস আসবে আর ছেলেটার খোঁজ নিবে। আদৌ কিছু করেছে, জেলে দিয়েছে নাকি ছেড়ে দিয়েছে? নিবরাস আসতে প্রশ্ন করে আনায়া। লোকটাকে কি করেছেন? উপরে পাঠিয়ে দিয়েছি। ঠান্ডা মাথায় জবাব দেয় নিবরাস। আনায়া উঠে দাঁড়ায়। নিবরাসকে পুনরায় জিজ্ঞেস করে, ইয়ার কি করছেন? নেতা না আপনি? দয়ামা নেই। নিবরাস কারোর সাথে ইয়ার কি হাসি
রা রাজনীতি করে। মির্জা বাড়ির সবাই ডিনার করে নেয়। আনায়া আর বাকিদের মাঝে থাকে না, রুমে চলে যায়। পরের দিন সকালে খান বাড়ি ডেকোরেশনের কাজ চলছে। বাড়িতে উৎসব লেগেছে। জায়ানের বোন উম্মে আয়াত নিধি। বিয়েটা অবশ্য শিকাদারদের একমাত্র ছেলে শাহরিয়ার সায়ন্তিক শিকদারের সাথে। সিতারা আহমেদ তার বড় ঝা সুহাসিনীর সাথে বসে শাড়ি চুজ করছে বিয়ের জন্য। তাদের বড় মেয়ের বিয়ে। সিতারা আহমেদের একটা মাত্র মেয়ে এই সংসারে এবার টেনে উঠেছে। আর ছোট একটা ছেলে আছে 5 বছর বয়স। তার মেয়ের নাম উম্মে আয়াত নাজিয়া। ছেলে জাফিন খান। শুনেছেন তার বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েকদিন আগে এমপির সাথে। নিধি নাজিয়া বাইরে বের হবে। কিছু কেনাকাটা আছে তাদের। যদিও বা তাদের এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য আছে। বাড়ি থেকে পারমিশন পেতে দুজন বেরিয়ে পড়ে। আজকে নিজেদের কার নেয়নি, রিকশায় করে যাবে। মূলত নাজিয়ার জন্যই নিধি বেরিয়েছে। তার আগের বোনের খোঁজ জানতে চায় নাজিয়া। জিজ্ঞেস করলে কেউই বলেনি, কিন্তু তার ইচ্ছে বোনকে দেখার। এতদিনে তো ঠিকানা জানতো না, তবে শুনেছে এমপির সাথেই বিয়েটা হয়েছে। এমপির বাড়িতে যাবে। অনুমতির একটা ব্যাপারস্যপার আছে। নাজিয়া সেসব ভাবছে না। কেউ কিছু বললে বলবে এমপি তার জিজু। সকালে মির্জা বাড়িতে নাস্তা শেষ করে যে যার কাজে চলে যায়। নিব্রাস আজকে অফিসে যাবে। আনায়া রান্নার কাজে সামিল হয়েছে। কাজের বুয়া দুজন রান্নাবান্না দেখলেও আনাও আজকাল ব্যাপারটা দেখে। লিভিং রুম পুরোটা পরিপাটি করে নিয়েছে সার্ভেন্ট দুজন। আনায়া গরুর মাংস রান্না করে বাইরে চলে এসেছে। আজকে এটাই তার হাতে প্রথম রান্না শ্বশুর বাড়িতে। কিছুক্ষণ পর দারোয়ান একজন সার্ভেন্টকে দিয়ে খোঁজ পাঠায় আনায়া। আনায়া বাইরে যাবে কি যাবে না ভাবছে। তার ভাবনার মাঝে মেয়ে দুটো ভেতরের দিকে আসে। অবশ্য অনেকেই আসে এভাবে। তখন আনায়া বা বাড়ির বউ মেয়েরা ভেতরেই থাকে। নাজিয়া সেখানে দাঁড়িয়ে থাকা একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, স্যারের ওয়াইফকে? সার্ভেন্ট আনায়াকে দেখিয়ে দেয়। নাজিয়া সালাম দেয় আনায়াকে। আনায়াও সালামের জবাব দেয়। আনায়ার কাছে কেমন যেন লাগছে। মরিয়ম নওয়াজ আসতে আনায়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মরিয়ম নওয়াজ তাদেরকে বসতে বলে। আনা
তুমি চিনবে আমায়? কিভাবে চেনো? আসলে আমি খান বাড়ির মেয়ে, তিয়াস খানের বড় মেয়ে উম্মে আয়াত নাজিয়া। আশা করি তুমি চিনবে আমায়। আনায়ার তখন তার মায়ের কথা মনে পড়ে। তিয়াস খান বর্তমানে তার মায়ের বর। তখন আনায়া বলে, তোমার মা জানে তো এখানে এসেছো যে? না, আম্মু কিছু জানে না। না বলে একা একা আসাটা ঠিক হয়নি তোমার। আরে বাদ দাও, বোনের সাথে দেখা করতে এসেছি। আনায়া চুপসে যায়। মেয়েটা বেশ মিশুক, কিন্তু আনায়া মিশতে পারছে না। তারা তো বোন। বাবা ভিন্ন হলেও মা তো একজনই। আনায়াকে চুপ থাকতে দেখে নাজিয়া বলে, আমার তোমাকে দেখার শখ ছিল, পূরণ করলাম। আর কিছু বলার নেই, এখন আমি চলে যাব। সে কি, এখনই চলে যাবা? তখন একজন সার্ভেন্ট নাস্তা নিয়ে আসে। নাজিয়া তখন বলে, ফিরতে ফিরতে লেট হয়ে যাবে আবার। কিছু কেনাকাটা করতে হবে, না হলে কি জবাব দেব? আমরা উঠি, আবার দেখা হবে আমাদের। তখন মরিয়ম নওয়াজ বলেন, নাস্তা করে যাও। না করে এসেছি আন্টি। কেউ আর কিছু বলে না। নাজিয়া নিধি বিদায় জানিয়ে বাইরে আসে। পেছনে আনায়াও আসে। তখন আবার নিবরাসের গাড়ি প্রবেশ করে গেট দিয়ে। আচ্ছা, আমার ভার্সিটিতে এসো, দেখা হবে তোমার সাথে, আনায়া বলে। তখন নাজিয়া বলে, মেইন শহরেটা? হুম, আচ্ছা বাই। নিধি, নাজিয়া চলে আসে। আনায়া অন্যমনস্ক হয়ে ভেতরের দিকে যায়। ভেতরে আসতে দেখল নিবরাস চুপচাপ। হয়তো কিছু হয়েছে অফিসে। আনায়া সেসবে মন দিল না। কিচেনে যেতে দেখল তারিশা ট্রেতে গ্লাস রাখছে। বাইরে থেকে এসেছে নিবরাস, তার জন্য ফ্রিজ থেকে জুস নামিয়ে গ্লাসে নেয়। আনায়া জিজ্ঞেস করে, কার জন্য নিচ্ছ? ভাইয়ার জন্য। বাইরে থেকে এসেছে তো। আনায়া কিছু বলে না। তারিশার পেছনে আসে। নিবরাস জুসটা শেষ করে রোহিতকে উদ্দেশ্য করে বলে, আর কি কি অপকর্মের কথা আমি জানি না, সব খুঁজে বের করে আমায় ডিটেইলস দিবা। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি নিবরাস। আর্ন থেকে তড়িঘড়ি দুটো ড্রেস নিয়ে নাজিয়া নিধি বাড়িতে চলে আসে। তাদের কিছুটা লেট হয়ে যায়। সুতারা আহমেদ জনকে বকাঝকা শুরু করে দেন। তখন নাজিয়া ফাস্ট ফুড খাওয়ার নাম দেয়। দোকানে লেট হয়েছে তাদের। এতে অবশ্য তেমন কিছুই বলেনি সিতারা আহমেদ। শিকদার বাড়ি থেকে সব ঢালা পাঠিয়ে দিয়েছে। খান বাড়ি থেকে বিকেলে সব পাঠিয়ে দেবে। সেটার গোছগাছ হচ্ছে।
নিবরাস। আনায়া, মিসবাহ তার দিকে তাকায়। নিবরাস বাই বলে কল কেটে দেয়। মিসবাহকে জিজ্ঞেস করে, তারিশাকে কি বলেছ তুমি মিসবাহ? বলেছি আঙ্কেলের অভাবে কান্না করছো নাকি আমার মামু তোমায় ছ্যাঁকা দিয়েছে। মিসবাহর কথা শুনে নিবরাস আনায়ার দিকে তাকায়। রাগিনী রেগে তাকিয়ে আছে। এনার নিশ্চয়ই মিসবাহ যাবে আর ঠাস ঠাস দরজা লাগিয়ে কথা সব জিজ্ঞেস করবে। তখন নিবরাস ধমক দিয়ে বলে, ছ্যাঁকা কি মিসবাহ? তুমি এত পচা কথা বলো? তারিশা আন্টির থেকে শুনেছি। ওর বান্ধবীরা বলতো নেতার বিয়ে হলে তো তুই ছ্যাঁকা খাবি। তো এখন তোমার বিয়ে হয়েছে, সে ছ্যাঁকা খেয়েছে। ওসব কিছু না, যাও মামু গিয়ে ঘুমাও। তারিশাকে আর উল্টাপাল্টা কিছু বলবা না। বোম নিয়ে আমি গেলাম। মিসবাহ চলে যেতে আনায়া উঠে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। নিবরাস দেখেও না দেখার ভান করে তাকায়। কিন্তু তার দেখা না দেখায় কিছু যায় আসে না। আনায়া নিজে তার সামনে এসে দাঁড়ায়। এই জন্যই বুঝি আমাকে বাবার বাড়িতে অনেক দিন রাখতে চেয়েছিলেন। তখন তো তারিশার এক্সামও শেষ হয়ে গিয়েছে। এই আপনি আমায় বুঝো দিচ্ছেন? শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? আরে এমন কিছু না। পাত্তা দেওয়ার হলে ওকেই আমি বিয়ে করতাম। কি বললেন আবার বলুন? আপনি না আজকে ওর দেওয়া জুসটা খেলেন? তুমি দাওনিও দিয়েছে না তো আর করতে পারি না। আমাকে কেউ বলেছে কিছু? আপনি নিজেও তো বলতে পারতেন। না কিছু না। দেখো তোমার বরের জন্য কত মেয়ে পাগল। তুমি ছাড়া। যদি জানতো আপনি একটা গুন্ডা তো কেউই পাগল হতো না। আমি গুন্ডা দেখে তুমি আমায় অবমাননা করছো? না, না তা করব কেন? আপনার জন্য কত মেয়েরা পাগল আমার সাধ্য আছে নাকি আপনার মতো এমপি, গুন্ডা, চাঁদাবাজ, দয়ালু ব্যক্তিকে অবমাননা করা? প্রশংসা করলা নাকি বদনাম? চুপ থাকুন। একদম তারিশার আশেপাশে ঘেঁষবেন না। আরে এসব ছাড়ো। পরিবারের সদস্য খাবার টেবিলেও সামনাসামনি বসা হয়ে যায়। তাকাবেন না একদম। খান বাড়িতে বিয়ের আমেজ। নিধিকে পার্লার থেকে সাজানো হয়েছে। শাহরিয়ার সায়ন্তিক শিকদারের সাথে কিছুক্ষণের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়েতে এসেছে শামীম সর্দার সাথে তার দলের লোকজন। বেশ ভালোই কাটছে সময়। নাজিয়া সায়ন্তিকের পিকচার তোলার জন্য স্টেজের কাছে যায়। ভিড় ঠেলে কয়টা পিকচার তুলে সাইডে আসে। তখন পাশে থেকে একটা ছেলের কথা কানে আসে। মেয়েটার ফিগার কিন্তু জোশ মামা। হয়তো কোন রিলেটিভ যাওয়ার সময় খোঁজ করব, একা রাতের জন্য হলে মন্দ হয় না। নাজিয়া তাকায়। তার দিকেই তাকিয়ে আছে ছেলে তিনটে। এসে সোজা গালে চর বসিয়ে দেয়। বাকি ছেলেদের দিকে রেগে তাকিয়ে বলে, তোদের মতো কুকুরদের ইনভাইট দিল কোন কুকুর? নাকি বিনা ইনভিটেশনে চলে এসেছিস? আর আমি এই খান বাড়ির মেয়ে, ভালো করে চিনে রাখবি। মেয়েদের সম্মান কিভাবে করতে হয় সেটাও নিজের মা বোন থাকলে তাদের থেকে শিখে নিস। নাও থাকতে পারে অবশ্য, তোদের মতো কুকুরদের নিশ্চয়ই রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে। কিছু লোক এদিকটায় চলে এসেছে। তিয়াস খান, জায়ান খান এসেছে। ছেলে তিনটে জায়ানকে দেখে দমে যায়। তখন তিয়াস খান বলে, নাজিয়া ওদের মারলে কেন? ওরা আমায় বাজে কথা বলেছে। তখন সেখানের একটা ছেলে বলে, প্রমাণ কি আমরা যে বাজে কথা বলেছি তোমায়? নাজিয়া তাকায় ছেলে তিনটার দিকে। নিজের ফোন থেকে ভিডিওটা সবার সামনে ধরে।
অবশ্য তার ভিডিও অন করা ছিল তখন। ভিডিও দেখার পর জায়ান রক্তচক্ষু করে ছেলে তিনটার দিকে তাকায়। কিছু বলতে যাবে ঠিক তখন কোথা থেকে শামীম সর্দার এসে ছেলেদেরকে সোজা লাথি মারে। তার দলের লোকদের চোখ দিয়ে ইশারা দিতে এদের তিনজনকে নিয়ে চলে যায়। জায়ান নাজিয়াকে বলে, ওদের ভাইয়া দেখে নেব, চিনতে পারেনি তুমি যে এই বাড়ির মেয়ে? এই বাড়ির মেয়ে হিসাবে চিনলে বুঝি কিছু বলতো না? না, অন্য বাড়ির মেয়ে ভেবে কেন বলল? আমাকে না হয় ছেড়ে দিত, জায়ান খানের বোন বলে অন্য বাড়ির মেয়েরা কি দোষ করল? ওরা এমন কেন? মেয়েদের সম্মান দিতে পারে না? আসলে ছেলে জাতটাই খারাপ। এদের ইনভাইট দিয়ে আনো কেন ভাই? জায়ান চুপ হয়ে যায়। এই মেয়ে শুরুতে জাত নিয়েই বলে দিল। বড্ড বেশি পাকনা এটা। কথা একটা পেলে খোঁচাতে খোঁচাতে গভীর অবধি চলে যায়। জায়ানের ভালো লাগে এর স্পষ্ট ভাবটা। আচ্ছা, তুমি নিধির কাছে যাও, আমি এদের শিক্ষা দেব যাতে পরবর্তীতে অন্য কোন মেয়েদের অসম্মান না করে। তুমি নিজেও শিক্ষা গ্রহণ করে নিও, কাকে ইনভাইট দিতে হয় আর কোথায় দিতে হয়। এসব কুকুরদের রাস্তা থেকে নিয়ে এসে নিজের স্ট্যাটাস নিচে
দুজনকে বলে বাকি কাজ করে দিতে সে রান্না বসাবে। আনায়া কিচেন থেকে চলে আসে রুমে। নিবরাস তখন ল্যাপটপে কাজ করছিল। সোজা রুমের দরজা লাগিয়ে দেয় আনায়া। এই শুনুন, তারিশা নতুন করে আপনার জন্য রান্না করছে। ভুলেও ওই খাবারে নজর দিবেন না। যা আছে তার দিয়ে খেয়ে নিবেন, যতই প্রিয় খাবার হোক। আচ্ছা, খাবো না। যদি খান তো আজকে সত্যি খবর আছে আপনার, আমি বলে দিলাম। আরে খাবো না। যাও, তারিশার থেকে কিছু শিখে নেও। দেখো ওর কিছু হই না, অথচ আমার জন্য রান্না করছে, আর তুমি একটা নিউজ নিয়ে এসেছো। আচ্ছা, আমিও ট্রাই করব রান্না করার। তা পড়াশোনা নেই তোমার? আছে। সেগুলো কে করবে? পড়াশোনা ঠিকঠাক করছো না কেন? এই পড়াশোনা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই। আছে। আমার বউ শিক্ষিত হতে হবে, না হলে বাচ্চা মানুষ করাবো কিভাবে? আপনি আছেন না, আমি তো ব্যস্ত। তুমি মানুষ করাবা। গালি শিখানো ছাড়া আর কি শিখাবো? আমার বাচ্চাদের মানুষ করতে বলেছি, গালি শিখাতে না। আগে বলুন বাচ্চা কই? আগে বলো তোমার পড়াশোনা কই? সার্টিফিকেট কই? চলুন, আমার খিদে পেয়েছে। নিবরাসকে নিয়ে নিচে আসে আনায়া। বাকিরাও এসেছে। নিবরাস আসতে সবাই খেতে বসে। তারিশা তার গরুর মাংস এনে নিবরাসের সামনে রাখে। পাশে আনায়া বসা। হাত দিয়ে চিমটি কাটছে নিবরাসের হাতে, যাতে মাংস না নেয়।